আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা খুব সাধারণ একটা টেস্ট নিয়ে কথা বলবো। যেই টেস্টটা নিয়ে কথা বলবো, এই টেস্টটা আসলে একটা স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্ট ব্যাপারটা কি? হ্যাঁ, আমি এটা একটু আগে বলে নিই, অনেকে হয়তো বুঝতে পারবেন না। স্ক্রিনিং টেস্ট সাধারণত সুস্থ মানুষের উপর করা হয়। একজন সুস্থ মানুষের উপর এমন কিছু টেস্ট করা হয় যে টেস্টটা করে আমরা সেই মানুষটার ভবিষ্যতে ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে কিনা সেটা বোঝার জন্য সাধারণত করে থাকি। তো এরকম একটা স্ক্রিনিং টেস্ট আমাদের দেশে অনেক আগে থেকে প্রচলিত, আমরা সবাই এর নাম জানি। এর নাম হচ্ছে প্যাপ স্মিয়ার টেস্ট। আমি এই প্যাপ স্মিয়ার টেস্ট নিয়ে আজকে কথা বলার যে উদ্দেশ্যটা হচ্ছে খুবই সাধারণ উদ্দেশ্য। সেটা হচ্ছে যে এই প্যাপ টেস্ট করে আমরা শতকরা 80% জরায়ুর মুখের ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি। এবং তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে এই জরায়ুর মুখের ক্যান্সারজনিত কারণে যে মৃত্যু হয়, সেই মৃত্যুও কিন্তু আমরা শতকরা 70% প্রতিরোধ করতে পারি। সুতরাং আমার দর্শক মণ্ডলীরা বুঝতে পারছেন যে যেই টেস্টটা নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি সেটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জেনে নিই, চলুন, যে প্যাপ টেস্ট করার আগে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্যাপ টেস্ট করার আগে আমাদের কি কি জিনিস খেয়াল করতে হবে। আপনাকে প্রথমেই একজন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞর চেম্বারে যেতে হবে এবং তার সাথে আপনার যে সমস্যা সেগুলো শেয়ার করতে হবে এবং আপনার যদি কোনো গোপন সমস্যা থেকে থাকে সেটাও তাকে খোলাখুলি কথা বলতে হবে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা প্যাপ টেস্ট করার আগে কিছু জিনিস জানতে চাই, যেমন তার বিয়ে হয়েছে কত বছর বয়সে, তার প্রথম সেক্স এক্সপোজার হয়েছিল কত বছর বয়সে, এবং তার যে ফ্যামিলি হিস্ট্রি, আমরা বলি ফার্স্ট ডিগ্রি রিলেশন, মা, খালা, ফুপু, ওনারা কেউ ক্যান্সার হয়ে মারা গেছেন কি না, এই জিনিসগুলো আমরা আসলে জানতে চাই। তো এই জিনিসগুলো জানার পরে একটা ফিজিক্যাল চেক আপ করি। ফিজিক্যাল চেক আপ বলতে আমরা জরায়ুর মুখ যে আছে সেটা আমরা সরাসরি দেখতে চাই এবং দেখে যদি সেখানে কোনো ধরনের ইনফেকশন থাকে, আগে আমরা সেই ইনফেকশনটাকে ক্লিয়ার করে তারপর তাকে একটা প্যাপ স্মিয়ার করার জন্য একটা দিন ধার্য করে দেই। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে প্যাপ স্মিয়ার কিন্তু মাসিকের সময় করা যায় না। সাধারণত আমরা মাসিকের 10 থেকে 14-15তম দিনে করে থাকি। তো এটার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু মাসিকের পর একটু ওল্ড রক্ত থাকে, পুরনো ব্লাড থাকে, একটু ময়লা থাকে, সেই জন্য আমরা সেই সময়টা করতে চাই না। এবং ভালো হয় যদি আমরা একটা রোগীকে যখন আমরা ইন্টারনাল এক্সামিনেশন করি অথবা তার যে ফিজিক্যাল এক্সামিনেশন করি, তখন যদি কোনো ইনফেকশনের সাইন দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা আগে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে সেই ইনফেকশনটা পরিষ্কার করে তখন আমরা প্যাপ স্মিয়ারটা করতে চাই। এবং তার চেয়েও জরুরি যে জিনিসটি হচ্ছে যে প্যাপ স্মিয়ার করার 48 ঘন্টা আগে থেকে মাসিকের রাস্তায় কোনো ধরনের কেমিক্যাল অথবা সহবাস করা যাবে না। যদি তা করা হয় তাহলে কিন্তু প্যাপ স্মিয়ারের যে রিপোর্টের যে বিশ্বাসযোগ্যতা সেটা কিন্তু অনেকটা কমে যাবে। সুতরাং আমরা চাই যে একটা টেস্ট যখন আমরা করি, স্ক্রিনিং টেস্ট, সেটার যে সুফল সেটা পাওয়ার জন্য আমাদেরকে সেই টেস্ট করার আগে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। প্যাপ টেস্টের রিপোর্টের যে বিশ্বাসযোগ্যতা অথবা এটার যে সুফল, এটা আমরা বলি যে 3টা ধাপে এটা নির্ভর করে। প্রথম হচ্ছে যেটা কালেকশন করছে কে, প্যাপ স্মিয়ার যে নিচ্ছে এটা কোথা থেকে নিতে হবে। আমরা সাধারণত জরায়ুর মুখ থেকেই প্যাপ স্মিয়ার নিয়ে থাকি। তো এই প্যাপ স্মিয়ার নেওয়ার মধ্যেও কিন্তু একটা ট্রেনিংয়ের দরকার আছে। তাকে বুঝতে হবে যে কোন জায়গাটা থেকে প্যাপ স্মিয়ার নিতে হবে। তারপর হচ্ছে যে এটা নিয়ে আমি যে কালেকশন করব, আমার কালেকশনের জন্য কিছু জার থাকে। আপনারা দেখবেন যে ডাক্তারের চেম্বারে সাদা রঙের, আমরা এটা কপ্লিক জার বলি, সেটা থাকে। সেটার মধ্যে এক ধরনের লিকুইড থাকে। আমরা সেইখানে স্লাইডগুলো রেখে দিই। তো এই স্লাইডগুলো রেখে চেম্বার থেকে ওই ল্যাবরেটরিতে যে ট্রান্সপোর্ট হবে সেইটা ঠিকমতো হচ্ছে কি না সেটার উপরেও কিন্তু রিপোর্ট নির্ভর করে। এবং তারপরে যে দেখছে, যে ডাক্তার এই প্যাপ স্মিয়ারের স্লাইডটা দেখে রিপোর্ট করবে, তাকেও অবশ্যই অভিজ্ঞ হতে হবে। তো এই প্যাপ স্মিয়ারগুলোর যদি এই স্টেপসগুলো আমরা মেনটেন করি, ফলো করি, তাহলেই কিন্তু এই যে আমি আমার যে ভিডিওর প্রথমেই বললাম যে এই প্যাপ স্মিয়ার এমন একটা স্ক্রিনিং টেস্ট, যেই স্ক্রিনিং টেস্ট করে আমরা শতকরা 80%
জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধ করতে পারি এবং শতকরা 70% জরায়ুর মুখের ক্যান্সারজনিত কারণে যে মেয়েদের মৃত্যু হয় তা রুখে দিতে পারি। আমি যদি সেই সবগুলা স্টেপস মেনটেন করে প্যাপস্মিয়ার করি তাহলেই কিন্তু সেই রিপোর্টের বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা যদি আমরা বলি সবগুলাই পাবো। আমার মনে হয় দর্শক মণ্ডলী আমার যে এই ভিডিওটা দেখে অনেকেই প্যাপস্মিয়ার যারা করতে চাচ্ছেন তারা নিজেরাই বুঝতে পারবেন যে কখন আপনাদেরকে ডাক্তারের চেম্বারে যেতে হবে এবং প্যাপস্মিয়ার করতে হবে, কোত্থেকে করতে হবে আপনারা বুঝতে পারছেন। তো প্যাপস্মিয়ার যেহেতু আমি বললাম যে 3-4টা ধাপ আছে, সেই ধাপগুলা অবশ্যই মেনটেন করতে হয়, না করলে এই রিপোর্টের বিশ্বাসযোগ্যতা থাকে না। তো এই যে ধাপগুলা এটা অনেক জায়গায় হয়তো সুবিধা নাই, পাওয়া যায় না, আর সেই জন্যই এই প্যাপস্মিয়ারের পরিবর্তে বর্তমানে বাংলাদেশের গ্রামে অথবা যে সমস্ত জায়গায় হেলথ ফ্যাসিলিটিস একটু দুর্বল কম, সেই সমস্ত জায়গায় কিন্তু ভায়া টেস্ট নামে একটা টেস্ট আছে, যেই টেস্টগুলা আমরা যেখানে প্যাপস্মিয়ার হয় না সেই জায়গায় করতে পারি এবং ভায়া টেস্ট যেই টেস্টগুলো পজিটিভ হয় সেই টেস্টগুলোকে পরবর্তীকালে আমরা প্যাপস্মিয়ার অথবা কল্পোস্কোপির জন্য আমরা সেই পেশেন্টগুলোকে যেই সমস্ত সেন্টারগুলো আরও উন্নত সেখানে পাঠাতে পারি। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা আমার ভিডিওটা শুনলেন এতক্ষণ, আপনাদের আশেপাশে যদি প্যাপস্মিয়ার করার ব্যবস্থা না থাকে তাহলে মন খারাপ করার কোনোই কারণ নাই। সমস্ত গ্রামে গঞ্জে হেলথ যে সেন্টারগুলো আছে সবগুলোতেই ভায়া টেস্টের ব্যবস্থা আছে এবং ভায়া টেস্টের মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার জরায়ুর মুখের অবস্থাটা কী। এবং ভায়া টেস্টে যদি বলে যে আপনার জরায়ুর মুখে সমস্যা আছে অথবা ভায়া টেস্ট পজিটিভ, সেই ক্ষেত্রে আপনি যে সেন্টারগুলো আরেকটু উন্নত সেখানে আসতে পারেন এবং আপনি আপনার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেন। আজকে এই পর্যন্তই। আমি আমার পরবর্তী একটা ভিডিওতে প্যাপস্মিয়ার কখন থেকে শুরু করতে হবে, কাদেরকে করতে হবে, কত দিন পর পর করতে হবে এবং কাদের খুব বেশি ঘন ঘন করতে হবে সেই সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে পরবর্তীকালে আপনাদের সাথে কথা বলবো। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।